আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসের আজকের পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া আফরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত বেশ কয়েকটা ক্লাস সমাসের উপর আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় সমাসের সর্বশেষ ক্লাসটি নিয়ে আলোচনা করব। আমরা সমাসের ইতিপূর্বে সবগুলো শ্রেণী বিভাগ করেছি, আজকে পড়াবো সর্বশেষ মানে বহুব্রীহি সমাসের প্রকারভেদ এবং এর বৈশিষ্ট্যগুলো। তো চলো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা কোনটা? আমরা ইতিমধ্যে যে সমাসগুলো সম্পর্কে আলোচনা করেছি সেখানে দেখেছি যে পূর্বপদ পরপদ নামে অন্তত দুটো পদ থাকে। তো দুটো পদের কোনো না কোনো অর্থ প্রাধান্য পায়, কিন্তু আমাদের আজকের বহুব্রীহি সমাস হচ্ছে সেটা যার এই যে যেমন পূর্বপদ কিংবা পরপদের কোনোটার অর্থই প্রাধান্য পায় না, না পেয়ে অন্য কোনো কিছু বোঝায়, সেগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে আমার গায়ে হলো, তোমরা কি বুঝবে? এর আগে যখন আমরা বলেছি হাত ঘড়ি, তখন তোমরা হাতটা না বুঝলেও ঘড়িটা বুঝেছো, তাই না? মা বাবা বললে মা এবং বাবা দুটোই বুঝেছো। কিন্তু যখন আমি বলবো গায়ে হলুদ, তখন তুমি কি বুঝবে? আমার গা না হলুদ? কোনোটা না কিন্তু, তাই না? না বুঝে কি বুঝবে? অন্য কোনো কিছু। তো এটাই হচ্ছে বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য, যে বেশ বাক্যের কোনোটার অর্থই না বুঝিয়ে অন্য কোনো কিছু বোঝানো হয়। সেটাই হচ্ছে যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানের নাম, তাই না? এটাই হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের অর্থই কিন্তু এরকম। যেমন দেখো, বহু ব্রীহি, ব্রীহি অর্থ হচ্ছে ধান। এই ধান মানে ধানের আরেক অর্থ হচ্ছে অর্থ, আর কি অর্থ। বহু ব্রীহি মানে বহু অর্থ আছে যা, এরকম আর কি। বহুব্রীহি সমাসটা হচ্ছে অন্য কোনো কিছু, যে বেশ বাক্যের কোনোটা না বুঝে অন্য বহু অর্থ ধারণ করে, এরকম। তো আসলে আমরা বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগটা দেখে নিই। বহুব্রীহি সমাসকে আমরা মূলত দেখবে বিভিন্ন বইয়ে ছোট ছোট বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করেছে, কিন্তু আমরা মূলত এই 8টি শ্রেণীতে বিভক্ত করব বহুব্রীহি সমাসকে। যেমন সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, তারপরে ব্যতিহার, ব্যতিহার বহুব্রীহি, তারপরে মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রীহি, তারপর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, নন বহুব্রীহি এবং পলক বহুব্রীহি। এই যে এই 8 প্রকার বহুব্রীহি সমাসের আজকে আলোচনা আমরা জানব। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, প্রত্যয়ান্ত, নন বহুব্রীহি এবং অলক বহুব্রীহি। তো শুরুতে আমরা দেখি সমানাধিকরণ বহুব্রীহি কোনটা। সমানাধিকরণ বহুব্রীহিতে দেখবে যে আমাদের বেশ বাক্যের একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তোমরা বাংলা একটু কম বোঝো, ওই জন্য আমি এভাবে বলছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপরে কি যার হয়, আর বহুব্রীহি সমাসে দেখবে সবসময় যার শব্দটি থাকবে, যেহেতু আমাদের বেশ বাক্যের কোনোটাই অর্থায়ী প্রধান না থাকে, বরং এই দুটো মিলে যার মানে একটা মালিকানা দাঁড়ায়,
সেই জাতটা, এই যে ব্যক্তিটা মানে যার উপর দাঁড়ায় সেই জাতটাই হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন ধরো যদি বলি মাথা খারাপ, হ্যাঁ, মাথা খারাপ একটা শব্দ বললাম, মাথা খারাপ যার, মাথা খারাপ যার। এখানে অ্যাডজেক্টিভটা আগে কিংবা পরে উভয়ই থাকতে পারে, আগে থাকতে পারে বা পরেও থাকতে পারে। একটা মূলত একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ থাকবে। বাট ধরো মন্দ ভাগ্য, এটা কি হবে? মন্দ ভাগ্য যার, মন্দ ভাগ্য যার। তারপরে ভরপুরা, ঠোঁট কাটা ইত্যাদি। এই যে দেখো, এই সবগুলিতে কিন্তু কি রয়েছে? একটা বিশেষ্য এবং একটা বিশেষ্য, তাই না? এটা ভর হচ্ছে বিশেষ্য, পুরা হচ্ছে বিশেষ্য, ঠোঁট হচ্ছে বিশেষ্য, কাটা হচ্ছে বিশেষ্য, তাই না? ভর পুরা যার, ঠোঁট কাটা যার। বুঝেছো? আসলে সমাসকে আমরা আগের ক্লাসে আমরা জেনেছি যে আসলে সমাস আমরা পূর্ব থেকে জানি যে সমাজটা খুবই কঠিন, কিন্তু আমরা যদি নির্দিষ্ট নিয়মগুলো জানি তাহলে কিন্তু আর কঠিন না। এই যে বহুব্রীহি সমাসে এই যে যার থাকবে মানে অন্য কোনো কিছু, দেখো ঘরপুরা, আমরা ঘরপুরা বলতে কাকে বুঝি? আমরা কিন্তু বলেছি যে বহুব্রীহি সমাসে বাক্যের কোনোটাই মানে সমস্ত পদের কোনোটার অর্থই প্রাধান্য পায় না, প্রথম পদেরও না পরপদেরও না। যেমন ঘরপুরা যদি আমরা বলি মানে ঘর যার পুড়েছে আর কি, তাকেই কিন্তু বলি ঘর যার পুড়েছে। এখানে ঘরটাও কিন্তু প্রধান না, পুরোটাও প্রধান না, বরং ঘর পুড়েছে যার, ওই ব্যক্তি, সেই ব্যক্তিটা কিন্তু এখানে বহুব্রীহি সমাস। আবার ঠোঁট কাটা, ঠোঁটটাও কিন্তু প্রধান না, কাটাটাও প্রধান না, বরং আমরা নির্লজ্জ বা বেহায়া হলে বা স্পষ্টবাদী হলে আমরা ঠোঁট কাটা বলি। তো এই যে যার ঠোঁট কাটা, এটা তার, সেই ব্যক্তিটাকে কিন্তু আমরা বোঝাচ্ছি। এই জন্য বলছি যে বহুব্রীহি সমাসে এই দুটোর কোনোটার অর্থ প্রাধান্য না হয়ে এই যে যার, এখানে যা বলেছি এই যারটাই হচ্ছে বহুব্রীহি সমাস। তারপরে দেখো যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, ব্যাধিকরণ বহুব্রীহি। আমরা সমানাধিকরণ বহুব্রীহিতে দেখেছি যে একটা অ্যাডজেক্টিভ এবং একটা বিশেষ্য হয়। এখানে যে ব্যাধিকরণে হচ্ছে দুটোই নাউন হবে, প্রথম পদ এবং পরপদ দুটোই নাউন হবে। যেমন ধরো নদী মাতৃ, কর্ণফুলী, আশি বিশ। এই যে দেখো নদী মাতৃ, নদী মাতৃ আমরা কোনটাকে বলি? যে নদী মাতা যায়। এই যে এখানে দেখো নদী এবং মাতা দুটোই কিন্তু বিশেষ্য, তাই না? কর্ণফুলী, কর্ণ ফুল যায়, কর্ণফুলী, কর্ণের ফুল যায়। এখানে কর্ণ এবং ফুল মানে কান, কান এবং ফুল দুটোই কিন্তু বিশেষ্য। আর আশি, এই সরি আশি বিশ, এখানে আশি বানানটা ভুল হয়েছে। যে আশি রস্বইকার দিলে কিন্তু আমরা যে আটে শূন্য আশি, এই যে এটাকে কিন্তু আশি বলা হয়, কিন্তু আমাদের যে আশি সেটা হচ্ছে আশি দীর্ঘইকার, আশিতে বিশ যায়। এই যে আশিতে, আশি মানে হচ্ছে জিহ্বা, যে জিহ্বার যার বিষ আছে, এখানে আমরা কিন্তু সাপকে বোঝাই আর কি। আশি বিশ, এখানে আশিটাও প্রধান না, জিভটাও প্রধান না এবং বিষটাও প্রধান না, প্রধান হচ্ছে যার আশিতে বিষ আছে সেই, মানে সাপ, এই যার, যারটা হচ্ছে। তো এখানে
এইগুলি হচ্ছে কি 80-20 বিনা পানি। আবার দেখো এটা বিনা পানি, বিনা পানিতে জাল। এই যে দেখো বিনা পানিতে জাল। হ্যাঁ, তো এই যে বিনা মানে তো বুঝো হাতে, যে বিনা হাতে, পানি মানে হচ্ছে হাত। তো বিনা পানিতে জাত দেবী সরস্বতীকে মূলত বোঝানো হয়। এখানে বিনাটাও প্রাধান্য, হাতটাও প্রাধান্য। মূলত আমরা বিনা পানি বলতে দেবী সরস্বতীকে বুঝে থাকি আর কি, তো অন্য কোনো কিছু। এবং দুটোই কিন্তু বিশেষ্য। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এই যে সমানাধিকরণ পেয়ে গেলাম, এবং ব্যাধিকরণ বহুব্রীহি সমাসও খুব সহজেই পেয়ে গেলাম, তাই না? ব্যতিহার বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসের মধ্যে, এমনকি আমি বলবো যে সমগ্র সমাসের মধ্যেই সব থেকে মজার সমাস হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। কিভাবে? ব্যতিহার বহুব্রীহি সমাস হচ্ছে, এই যে ব্যতিহার শব্দের অর্থ কিন্তু দুই ব্যক্তিতে একই ক্রিয়া সম্পাদন। মানে আমরা আরো যদি ভালোভাবে বলি যে কর্মের পারস্পরিকতা। মানে আমি একা একটি কাজ করছি না, এখানে বোঝাবে যে দুই ব্যক্তি একই সঙ্গে একই কাজ করছে, এরকম যদি বোঝায়। এবং অনেকটা হচ্ছে দ্বিরুক্ত শব্দের মতো। এই শব্দগুলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। যেমন ধরো লাফালাফি, হাতাহাতি, কানাকানি, বলা বলি, এই যে ধরনের খুব মজার শব্দ এগুলো, তাই না? বা হাসাহাসি। তো এই যে হাসাহাসি, যেমন লাঠালাঠি, লাঠালাঠি কখনো এক ব্যক্তিতে হয়, তাই না? হয় না। একজন ব্যক্তি লাঠি নিয়ে সারাদিন ঘোরাফেরা করলে ওকে লাঠালাঠি বলবে না, কিন্তু দুই ব্যক্তি যখন লাঠি নিয়ে একটু লাঠির যে যুদ্ধ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বা যে লড়াই, সেটাকেই কিন্তু লাঠালাঠি বলা হয়, তাই না? অর্থাৎ দুটো ব্যক্তি, মিনিমাম দুটো ব্যক্তি, আরো অনেক অসংখ্য ব্যক্তি হতে পারে, অন্তত পক্ষে এটা যেন যে একজন ব্যক্তিতে এই ক্রিয়াগুলি সম্পন্ন হয় না। এগুলি হচ্ছে আবার দেখো সুন্দর, দুটোই কিন্তু কি যে বিরুক্ত শব্দ প্রায়। আবার হচ্ছে কর্মের পারস্পরিকতা, মানে একজনের কর্মের বিনিময়ে আরেকজন এটাই করছে, এটাই আর কি। যে লাফালাফি, যেমন আমি লাঠি দিচ্ছি তাকে, সেও আমাকে লাঠি দিচ্ছে, এরকম আর কি। আমি হাত দিচ্ছি তাকে, সেও আমাকে হাত দিচ্ছে, মানে হাতাহাতি, এটাই আর কি। লাঠিতে লাঠিতে যে লড়াই, তারপরে হাতাহাতি, হাতে হাতে যে ক্রিয়া, হাতে হাতে যে ক্রিয়া, কানে কানে যে কথা, গলায় গলায় যে মিলন বা যে ভাব, এগুলি হাসিতে হাসিতে যে ক্রিয়া। এই যে দেখো একটা কথা খেয়াল করো, যে এই যে লাঠিতে লাঠিতে, এই দুটো জিনিস কিন্তু আমরা এই দেশবাকে মানে সমস্ত পদে পেয়েছি। এখানে হাতে হাতে পেয়েছি, কানে কানে পেয়েছি, গলায় গলায় পেয়েছি, হাসিতে হাসিতে এই দুটো পেয়েছি। কিন্তু এই যে অতিরিক্ত যে শব্দটা, যে লড়াই, যে ক্রিয়া, যে কথা, কানে কানে যে কথা, গলায় গলায় যে মিলন, হাসিতে হাসিতে যে ক্রিয়া, এই শব্দগুলি কিন্তু আমাদের কি সমস্ত পদে নেই। এই শব্দগুলি আমরা একটু, এটা আমাদের নিজেদের একটু চাতুর্যের বিষয়, যে
এই জিনিসগুলি কিন্তু আমাদের একটা কি প্রয়োজনীয় শব্দ, প্রয়োজন বুঝে এই শব্দগুলি আনতে হবে। যেখানে সেখানে তুমি এই শব্দটা নিয়ে আসতে পারো না। যেমন লড়াই, যেমন হাসিতে হাসিতে যে লড়াই, এখানে কিন্তু লড়াইটা তুমি আনতে পারো না। এটা আমাদের একটু বুঝে কেয়ারফুলি আনতে হবে। এটা আমাদের অবশ্য অনেক বেশি প্র্যাকটিসের বিষয়। লাফালাফিতে লড়াই শব্দটা এসেছে, এটা হচ্ছে উপযুক্ত শব্দ, মানে সমস্ত পদের যে শব্দ দুটো থাকে, এই শব্দ দুটোর সঙ্গে একটা উপযুক্ত শব্দ যোগ করতে হয়। সেই উপযুক্ত শব্দটা কিন্তু একটু জেনে বুঝে তারপরে নিতে হয়। যেমন বলছি যে লড়াই, লাঠিতে যে লড়াই, মানে এটাকে কিন্তু লড়াই হলে এটাকে কিন্তু আমরা লাঠালাঠি বলি। তো এখানে যেহেতু একটা যুদ্ধের ব্যাপার স্যাপার আছে, এই জন্য কিন্তু লড়াই শব্দটা তুমি এখানে আনতে পারবে না। যেমন হাসাহাসি নিশ্চয়ই কোনো লড়াই নয়, এখানে একটা ক্রিয়া আনতে পারো, যে এটা এক ধরনের ক্রিয়া, মানে এক ধরনের কাজ। এই জন্য এই বিষয়গুলি একটু, যেমন হাতে হাতে যে ক্রিয়া, অথবা এখানে আবার লড়াইটা দিতে পারো, যেহেতু হাতাহাতিটাও এক ধরনের যুদ্ধ, লড়াই দিতে পারো বা যুদ্ধ দিতে পারো। কানে কানে যে কথা, আবার কানে কানে যে মিলন, এটা কিন্তু দিতে পারবে না, কারণ কথা কানে কানে কথা বললে এটাকে কানাকানি বলে। তাই যে উপযুক্ত শব্দগুলি ব্যবহারে তোমরা একটু সতর্ক থাকবে, এবং এটা একটু ভালো জ্ঞান খাটিয়ে তারপরে উপযুক্ত শব্দগুলি তোমরা ব্যবহার করবে। ঠিক আছে। তারপরে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যেহেতু আমরা কর্মধারয় সমাসে একটা মধ্যপদলোপী কর্মধারয় করেছি, এই জন্য সম্ভবত চলে এসেছে মধ্যপদ লোপী বহুব্রীহি। তবে মধ্যপদলোপী কর্মধারয়ের সঙ্গে কিছুটা মিল হলেও অনেকটাই অমিল রয়েছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাসে আমরা কি দেখেছি, যে ব্যাস বাক্যে সমস্ত পদে যে দুটো পদ থাকে, এই দুটো পদের মাঝখানে একটা অতিরিক্ত কিছু পদ যোগ করে তারপরে মধ্যপদলোপী কর্মধারয় করতে হয়। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে শুধু মাঝখানে না, এখানে মনে করো একটা প্রায় অনেক বড় বাক্যকেই কাটছাট করে আমাদের প্রয়োজনীয় শুধু যে দুটো পদ রাখা হয় সেখানে, মানে অনেকখানি পদই লোপ পেয়ে যায়। আর এটা যে শুধু মাঝখানের পদ তা না, এটা দুটো পদের শেষে বা শুরু এরকম অনেক পদও লোপ পেতে পারে। যেমন ধরো ওই যে বলছিলাম গায়ে হলো, এটা কি হয়, এটার বাক্য হচ্ছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। ঠিক আছে, এই যে অনেকখানি কথা না, এখানে গায়ে হলুদ, আমরা কিন্তু মূলত শুধু এই দুটো শব্দই আমাদের এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। ঠিক আছে। আবার যেমন বৌভাত যদি বলি, এখানে আমরা বৌভাত শব্দটাকে আমি আগেও ক্লাসে বলেছি যে কিছু কিছু শব্দ আছে আমরা যেভাবে ব্যাস বাক্য করবো, সেই ব্যাস বাক্যের উপর ভিত্তি করে কিন্তু সমাসের নামকরণটা হয়। তো যেমন বৌভাতকে আমরা বিভিন্নভাবে সমাস করতে পারি। যেমন পরিবেশিত ভাত, তাহলে এটা হয় কিন্তু মধ্যপদলোপী কর্মধারয়। দেখো মধ্যখানের একটা পদ লোপ পেয়ে কিন্তু এই যে বৌভাত শব্দটা হয়, এটা হয় মধ্যপদলোপী কর্মধারয়। কিন্তু এভাবে না করে আমরা যদি বলি যেহেতু বৌভাত একটা অনুষ্ঠানের নাম, তাই না, শুধু বউ ভাত বেড়ে দিলেই কিন্তু আমরা সেটাকে বৌভাত বলি না। তো
তো শুধু বেসিক্যালি যদি আমরা এই শব্দটাকে ব্যাখ্যা করি, এই যে যেমন এখানে শুধু শব্দটাকে আমরা ব্যাখ্যা করে কিন্তু পেয়েছি মধ্যপদলোপে কর্মধারয় সমাস। কিন্তু শব্দটাকে ব্যাখ্যা না করে যে যদি আমরা বউ ভাত এটাকে একটা অনুষ্ঠান বুঝি, বললাম আমরা বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এই দুটোকে না বুঝিয়ে, বউ এবং ভাত দুটোর কোনোটাই না বুঝিয়ে অন্য কোনো কিছু বোঝাবে। যেমন বউ ভাত এখানে যদি আমরা এভাবে না করে যে বউ ভাত বলতে একটা অনুষ্ঠানকে বুঝে নেই, তাহলে কিন্তু এখানে কোনোটার অর্থই প্রাধান্য পেল না, কোনোটার অর্থই রইল না। বরং হলো কি বউয়ের সম্মানার্থে যে অনুষ্ঠান আমরা বাড়িতে বউ আনলে পরবর্তী দিনে একটা অনুষ্ঠান করি লোকজন খাওয়ায়, সেটাকেই কিন্তু মূলত বউ ভাত বলা হয়। তো বউয়ের সম্মানার্থে যে অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে বউ ভাত। যখন আমি এভাবে করব তখনই এটা হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আর যদি এভাবে করি তাহলে হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে। তারপরে রইল যে নন বহুব্রীহি সমাস। নন বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের না, নেই, নয় মানে না বাচক, নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেগুলো হচ্ছে নন বহুব্রীহি সমাস। যেমন অমূল্য, অচেতন, নিরলস। এই যে দেখো, এই যে সবগুলি কিন্তু এই যে এই সবগুলি কিন্তু শুরুতে যে অ এবং না এগুলি রয়েছে, এইগুলি কিন্তু সবগুলি নেতিবাচক অর্থ প্রকাশ করছে, তাই না? আবার নিরর্থক, দেখো এগুলি কি হয়, অমূল্য, নেই, মূল্য, যার, এটা হচ্ছে বহুব্রীহি। আবার চেতন, নেই, চেতন যার, নেই জ্ঞান যার, অজ্ঞান, নেই বুধ যার, নির্বোধ, নেই অর্থ যার, নিরর্থক। ঠিক আছে, এইভাবে এই যে এখানে যার শব্দটি যুক্ত করার কারণে এটা হয়ে গেল নন বহুব্রীহি সমাস। কিন্তু যদি আমি যার যুক্ত না করি, যেমন ধরো এটাকে কিন্তু আমরা অব্যয়ী ভাব সমাসও করতে পারি, আবার নন তৎপুরুষ সমাসও করতে পারি। যেমন অমূল্য, নেই মূল্য, শুধু যদি নেই মূল্য আমি দেই তাহলে কিন্তু এটা হয়ে গেল নন তৎপুরুষ সমাস। নেই চেতন, এটাও কিন্তু নন তৎপুরুষ সমাস হয়ে গেল। কিন্তু এখানে যার দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো একটা ব্যক্তির উপর চলে যাচ্ছে, মানে এই দুটোর কোনোটাই বোঝাচ্ছে না ব্যক্তি অথবা বস্তু, যাই হোক, যে যার, এই যে যার মূল্য নেই তাকেই অমূল্য বলা হয়। তো এই যে এখানে হয়ে যায় নন বহুব্রীহি সমাস। ঠিক আছে, এই যে তোমরা একটু বোঝো যে সবগুলো যার অর্থ নাই তাকে সেটাকে বলা হয় নন বহুব্রীহি। কিন্তু নেই অর্থ, শুধু নেই অর্থ দিলে নিরর্থক, এটাও কিন্তু নন তৎপুরুষ হয়। ঠিক আছে, তো দেখে নিও ভালো করে।
তারপরে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অবশ্যই বুঝতে পারছো যে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে, তাই না? এবং আরেকটা কথা মনে করিয়ে দিয়ে থাকে যে আমরা সংখ্যাবাচক শব্দ যুগে কিন্তু আরো একটি সমাস করেছি, কি সেটা? দ্বিগু সমাস। দ্বিগু সমাসেও সংখ্যাবাচক শব্দ থাকবে, এখানেও সংখ্যাবাচক শব্দ থাকবে, তবে একটুখানি তফাৎ থাকবে, সেটা হচ্ছে এই যে অন্য কোনো কিছু হয়ে যাবে যার, যেমন যেমন ধরো আমরা দ্বিগু সমাসের ছিল যে বৈশিষ্ট্যটা ছিল যে যে সংখ্যাবাচক শব্দগুলি সমাহার যুক্ত হবে, আর এখানে সমাহার না হয়ে এখানে অন্য কোনো কিছু হবে, যেমন দশানন, 10 আনন যার। 10 মানে তো বুঝতে পারছো, আর আনন মানে হচ্ছে মাথা, যার 10 মাথা থাকে তাকে বলা হয় 10 আনন। আর সবাইকে কিন্তু 10 আনন বলা হয় না, 10 আনন আমরা একজনকেই বুঝি, যে তিনি হচ্ছেন রাজা রাবণ, রাক্ষস রাজা রাবণ। রাবণেরই 10 মাথা, যার আরেক নাম রামায়ণ। আবার যেমন ধরো শতায়ু, এই যে শত আয়ু যার। তারপরে ধরো এবার আরো আমরা যে ত্রিভুজ যদি বলি, ত্রিভুজ যার আমরা দ্বিগু সমাসে করেছি যে তিন অথবা তিন বাহুর সমষ্টি, ঠিক না? তিন বাহু সমষ্টি, এই যে যদি আমরা সমষ্টি অথবা সমাহার দেই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কি দ্বিগু সমাস। যদি আমরা এভাবে না করি যে অথবা তিন, এটা ব্র্যাকেটে দিলেও হয় না দিলেও হয়, তিন বাহু যার, ঠিক আছে? এভাবে দিলেই কিন্তু এটা হয়ে যায় বহুব্রীহি সমাস। আর যদি এভাবে করি সমষ্টি বা সমাহারানি, তাহলেই কিন্তু হয়ে যায় এটা কি হয়ে যায় যে একটা দ্বিগু সমাস। সমষ্টি আনলে এটা দ্বিগু সমাস, আর এভাবে থাকলে এটা বহুব্রীহি সমাস। একটা কথা মনে রাখবে যে কেবল এই দুটো শব্দ ছাড়া বাকি যত সংখ্যাবাচক শব্দ দেখবে, এই সবগুলোকে তুমি চাইলেই এভাবে বিভিন্ন ভাবে, মানে দুই রকম ভাবে করে কখনো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসও করতে পারবে, তোমার সমস্ত পদের উপর নির্ভর করবে। আবার কখনো সংখ্যাবাচক কি বলে দ্বিগু সমাস, দ্বিগু সমাসও করতে পারবে। দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি দুটোই করা যায় শুধু এইভাবে। আবার চতুর্ভুজ দেখলে চতুর্ভুজ যার অথবা চতুর্ভুজের সমষ্টি, এভাবে পঞ্চনদের সমাহার, পঞ্চনদ যাতে, এইরকম বিভিন্ন ভাবে তোমরা যতগুলি আছে, মানে বললাম যে এই দুটো শব্দ ছাড়া, দশানন এবং শতায়ু, এই দুটো শব্দ ছাড়া সকল শব্দকে তোমরা শুধু তোমাদের বেশ বাক্যটা একটু ভিন্নভাবে করলে কখনো দ্বিগু সমাস হবে, কখনো বহুব্রীহি সমাস হবে, ঠিক আছে? এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। যেমন তোমরা কখনো দেখা গেছে ত্রিভুজ এক জায়গায় করলে দ্বিগু সমাস, আরেক জায়গায় গিয়ে দেখলে সেখানে বহুব্রীহি সমাস লেখা, তখনই কিন্তু তোমাদের এই যে আবার একটা ঘুরপাকে পড়বে, যদি তোমাদের সেই বিষয়টা না জানা থাকে। দেখবে কিভাবে বেশ বাক্য করা হয়েছে, সেই বেশ বাক্যের উপর ভিত্তি করে যে কোনো সমাস হতে পারে। তো হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত একটা মূল শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত করে যে বহুব্রীহি সমাসটা হয় সেটাই হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন ধরো ঘর মুখী, আমাদের মূল শব্দটা কি? মুখ। মূল শব্দটা কিন্তু এই যে মুখ, মুখী নয়, তাই না? এই মুখের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে ঘর মুখী। তাহলে এখানে এই যে কি হবে, এই যে প্রত্যয়, এখানে প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এটা বের করতে হবে ঘরের, বেশ বাক্য তো ওগুলোর মতোই, ঘরের দিকে মুখ যা। তারপরে ধরো এক চোখা, এক চোখা। তারপর আরো কি কি শব্দ রয়েছে? কোকিল পঙ্খী, কোকিল পঙ্খী। তারপরে
বিড়াল চোখী। এই যে সবগুলি শব্দের পরেই কিন্তু দেখো ই রয়েছে, আ রয়েছে, এখানে ই এ আবার অ আ ইত্যাদি বিভিন্ন প্রত্যয় থাকতে পারে। তো এখানে কি এক চোখা, একদিকে চোখ যার। মূল শব্দটা কিন্তু চোখা নয়, মূল শব্দটা ছিল চোখ, চোখের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে। এখানে দেখবে সবগুলির সঙ্গে যদি কোনো প্রত্যয় থাকে, যত সমাস বহুব্রীহি সমাসে প্রত্যয় থাকলে সেটাই হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি। অন্তে প্রত্যয় আছে, অন্ত মানে শেষ, শেষে শব্দের শেষে প্রত্যয় আছে। একদিকে চোখ যার। তারপরে কুকিলের মতো কণ্ঠ যার। এই যে এখানে আবার একটা জিনিস লক্ষ্য করো, কুকিলের মতো কণ্ঠ যার। হ্যাঁ, এই যে যেমন ধরো যে কুকিলের মতো কণ্ঠ যার, এখানে কিন্তু যদি কুকিলের মতো কণ্ঠ এইভাবে এইটুকু রাখলেই কিন্তু এটা আমরা বলি কি উপমান কর্মধারয় সমাস হয়ে যাবে। তুমি যেভাবে বেশ বাক্য করবে, যদি বলো কুকিল কণ্ঠী, কুকিলের মতো কণ্ঠ, এটা এভাবে দিলে বেশ বাক্য হয়ে যাবে, উপমান কর্মধারয় সমাস হয়ে যাবে। আবার যদি যার দাও, কুকিলের মতো কণ্ঠ যার, তাহলেই কিন্তু এটা বহুব্রীহি সমাস হয়ে যাবে। তো বিষয়গুলি একটু সচেতন থাকতে হবে। আর বিড়াল চোখী, বিড়ালের মতো চোখ যার, এই হচ্ছে অতি সহজে বহুব্রীহি সমাস বা অন্যান্য সমাস বোঝার যেই সূত্র। পরে অলুক, অলুক বহুব্রীহি। আমরা এর আগে অলুক দ্বন্দ্ব করেছি, অলুক তৎপুরুষ করেছি, সেখান থেকে কিন্তু অলুক সম্পর্কে একটা ধারণা আমরা পেয়েছি। অলুকটা কি? অলুক হচ্ছে যে সমস্ত পদে কি হয় না, এই যে বিভক্তি লোপ পায় না, সেগুলি হচ্ছে অলুক, অলুক সমাস হয় আর কি। যদি দ্বন্দ্ব সমাসে বিভক্তিটা থেকে যায় তাহলে হয় অলুক দ্বন্দ্ব, তৎপুরুষ সমাসে বিভক্তিটা থেকে গেলে সেটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস, আর বহুব্রীহি সমাসে যদি বিভক্তিটা থেকে যায় সেটাকে বলা হয় অলুক বহুব্রীহি সমাস। তো এরকম সমাসগুলো আমরা দেখি। ধরো পায়ে বেরি, এই যে দেখো পায়ে, মূল শব্দটা কি পায়ে, মূল শব্দ কিন্তু পা, এখানে এক প্রত্যয় যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে পায়ে বেরি। এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। পায়ে বেরি জাল। গলায় গামছা, এই যে মূল শব্দটা ছিল গলা, এখানে আবার সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, গলায় গামছা জাল। এই হচ্ছে আমাদের অলক বহুব্রীহি সমাস বোঝার যে টেকনিক, মানে বিভক্তিটা শেষে থেকে যাবে। এই ছিল আমার সমস্ত বহুব্রীহি সমাস আলোচনা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যদিও আমি জানি যে এই মুহূর্তে ফারিয়া এবং কে সাদিয়া, ফারিয়া এবং সাদিয়া ছাড়া আর কেউ দেখছে না ক্লাসটি, তবু যারা তোমরা পরে দেখে নিবে, ফারিয়া এবং সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, অথবা এই মুহূর্তে মনে না হলেও তোমরা পুনরায় ভিডিওটি দেখে আবার যদি কোনো প্রশ্ন জাগে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো। আর যারা দেখেনি তাদেরকেও একটু বলে দিবে যেন তারা দেখে নেয়, যদি তোমরা মনে করো এটা বেশ উপকার পাওয়ার মতো। আমার পরবর্তী ক্লাসের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকো।